আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা দীর্ঘ কয়েক মাস ধরে আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়ে আসছে অথবা যারা নতুনভাবে প্রিপারেশান শুরু করেছে। তো সেই সমস্ত প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেননা আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে বেশ কিছু অ্যানালাইটিক্যাল কোশ্চেন এবং বেশ কিছু কনসেপচুয়াল কোশ্চেন আলোচনা করা হয়েছে সিডিপি থেকে। কেননা আমরা প্রত্যেকেই জানি সিডিপির যে টোটাল নাম্বার 30 নাম্বার, এই 30 নাম্বারে কিন্তু কম বেশি 30ই পাওয়া যায় এবং অনেকেও পেয়েছে। আর যে সমস্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে খুব ভালো করে, তার মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে। তো দেখে নাও তোমার কতগুলো প্রশ্ন উত্তর ঠিক হচ্ছে এবং যেগুলো অজানা সেগুলো একবার জানা হয়ে যাবে। তো আজকে যে প্রথম এখানে প্রশ্নটাকে রেখেছি, এখানে বলা রয়েছে প্রক্সিমো ডিস্টাল প্রিন্সিপাল বলতে কি বোঝায়। তাহলে এখানে একটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে প্রক্সিমো ডিস্টাল প্রিন্সিপাল, এটা বলতে কি বোঝায়। অপশান এতে রয়েছে কেন্দ্র থেকে বাহিরের দিকের যে বিকাশটা, এটাকে কি প্রক্সিমো ডিস্টাল প্রিন্সিপাল বলা হয়। এরপরে রয়েছে বাহির থেকে কেন্দ্র, এরপর রয়েছে উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে। তাহলে বিভিন্ন যে প্রিন্সিপাল রয়েছে ডেভেলপমেন্টের, এর মধ্যে প্রক্সিমো ডিস্টাল প্রিন্সিপাল বলতে বোঝায় সেন্টার টু পেরিফারি, অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে যে বিকাশটা ঘটে সেটাকে আমরা বলি প্রক্সিমো ডিস্টাল প্রিন্সিপাল। তাহলে এই অপশান এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আর আরেকটি প্রিন্সিপাল রয়েছে যেটাকে বলা হয় সেফালোকডাল প্রিন্সিপাল, এটা হচ্ছে উপর থেকে নিচে অর্থাৎ মাথা থেকে পায়ের দিকে যে বিকাশটা ঘটে সেটাকে বলা হয় সেফালোকডাল প্রিন্সিপাল। এরপরে যে প্রশ্নটা রাখা হয়েছে, গ্রোথ ও ডেভেলপমেন্ট এর বিষয়ে কোনটা ঠিক, গ্রোথ আর ডেভেলপমেন্টের। তাহলে গ্রোথ ও ডেভেলপমেন্ট একই প্রকৃতির, অর্থাৎ গ্রোথ আর ডেভেলপমেন্ট দুটোই সেম। এরপরে বলা রয়েছে বি নাম্বার অপশানে গ্রোথ ও ডেভেলপমেন্ট মানে গ্রোথ হলো ডেভেলপমেন্ট এর একটি অংশ, আর সিতে রয়েছে ডেভেলপমেন্ট হলো গ্রোথ এর একটি অংশ, আর ডিতে রয়েছে ডেভেলপমেন্ট এবং গ্রোথ এর মধ্যে কোনো সম্পর্কই নেই। তাহলে আমরা যারা সিডিপি খুব ভালো করে পড়েছি বা যাদের বেসিক আইডিয়া আছে, তারা প্রশ্নের উত্তরটা খুব সহজেই করতে পারবে। এখানে অপশান ডি এলিমিনেট করা হচ্ছে, কেন গ্রোথ এবং ডেভেলপমেন্ট এর মধ্যে নাকি কোনো সম্পর্ক নেই, তাহলে এটা কোনোভাবেই হবে না। এরপরে বলছে গ্রোথ ও ডেভেলপমেন্ট একই প্রকৃতির, সকলের গ্রোথ আর ডেভেলপমেন্ট একই প্রকৃতির হয় না, এই জন্য এটিও না। গ্রোথ ও ডেভেলপমেন্ট, তাহলে এই যে গ্রোথ, এই গ্রোথটা হচ্ছে ডেভেলপমেন্ট এর একটি অংশ, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, কেননা ডেভেলপমেন্টের বিভিন্ন রকম ব্যাপার রয়েছে, যেমন ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট। তো এখানে ডেভেলপমেন্টের একটা অংশ হচ্ছে আমাদের গ্রোথ, অর্থাৎ যেটা ফিজিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে, শারীরিক বিকাশের সঙ্গে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে রয়েছে বিকাশে পরিবেশের ভূমিকা। তাহলে একটা শিশুর যদি ডেভেলপমেন্ট ঘটাতে হয়, এই ডেভেলপমেন্টে এনভায়রনমেন্টের রোলটা কতটা রয়েছে সেটাই এখানে বলা রয়েছে, যে শিশুর বিকাশে পরিবেশের ভূমিকাটা কতটা। অপশান এতে বলা রয়েছে গুরুত্বপূর্ণ নয়, তাহলে পরিবেশের ভূমিকা গুরুত্বপূর্ণ নয়, এটা রয়েছে। বিতে রয়েছে খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে রয়েছে কোনো প্রভাব নেই, মানে শিশুর ডেভেলপমেন্টে এনভায়রনমেন্টের কোনো এফেক্ট নেই, মানে কোনো প্রভাব নেই, এটা রয়েছে। আর অপশান ডিতে রয়েছে শুধুমাত্র এটা মানসিক। তো বিকাশে পরিবারের ভূমিকা বা বিকাশে পরিবেশের ভূমিকাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য অপশান এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কেননা একটা শিশুকে যদি সঠিক পরিবেশ দেওয়া হয়, তাহলে তার যে সুপ্ত প্রতিভাগুলো, সেই প্রতিভাগুলোর বিকাশ ঘটে। আর যদিও তার মধ্যে সুপ্ত প্রতিভাগুলো থাকে, অনেক সময় সেগুলো পরিবেশের অভাবে বা উপযুক্ত পরিবেশের অভাবে সেগুলো কিন্তু হারিয়ে যায়। অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট থাকে, অনেক ট্যালেন্টেড বাচ্চা থাকে, কিন্তু তাদের উপযুক্ত পরিবেশ না পাওয়ার ফলে সেগুলোর কিন্তু বিকাশ সঠিকভাবে ঘটে না। ওই জন্য শিশুর বিকাশে পরিবেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের সঠিক যে অ্যান্সারটা হবে, এখানে আমাদের মনে রাখতে হবে অপশান বি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কোনটি ডেভেলপমেন্ট এর বৈশিষ্ট্য নয়। তাহলে ডেভেলপমেন্টের অনেক রকম বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে এখানে আমাদের জানতে হবে যে কোনটা ডেভেলপমেন্টের কোনো রকম বৈশিষ্ট্য নয়। আচ্ছা, নয় কথাটা এখানে নেই। আচ্ছা, এখানে যে প্রশ্নটা রয়েছে কোনটি ডেভেলপমেন্ট এর একটি বৈশিষ্ট্য, তাহলে ডেভেলপমেন্টের বৈশিষ্ট্য অনেক রয়েছে, এর মধ্যে কোনটা ডেভেলপমেন্টের বৈশিষ্ট্য সেটা এখানে বলতে হবে। অপশান এতে বলা রয়েছে এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, মানে কন্টিনিউয়াস প্রসেস।
তারপরের অপশানে বলা রয়েছে ডেভেলপমেন্ট হচ্ছে স্ট্যাটিক মানে স্থির, এরপরে বলেছে হঠাৎ ঘটে, আর একটা রয়েছে অপরিবর্তনীয়। তো ডেভেলপমেন্টের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে আমরা জানি ডেভেলপমেন্ট হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে এই প্রশ্নের সঠিক যে উত্তরটা হবে সেটি হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তাহলে ডেভেলপমেন্টের বৈশিষ্ট্য হলো ডেভেলপমেন্ট ধারাবাহিকভাবে হয়, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আর ডেভেলপমেন্ট স্থির না। নেক্সট প্রশ্নের দিকে আমি এগিয়ে যাচ্ছি। গ্রোথ ও ডেভেলপমেন্টকে প্রভাবিত করে। অপশান এতে বলা রয়েছে হেরিডিটি মানে বংশগতি, বিতে রয়েছে এনভায়রনমেন্ট, সিতে রয়েছে দুটোই, আর ডিতে রয়েছে কোনোটোই নয়। তাহলে একটা শিশুর গ্রোথ অর্থাৎ বৃদ্ধি আর ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ, এই দুটোর ক্ষেত্রেই প্রভাব রয়েছে হেরিডিটি এবং এনভায়রনমেন্ট দুটোরই ইন্টারাকশন। এই জন্য এই প্রশ্নের যেটা সঠিক অ্যান্সার হবে সেটি হচ্ছে গ্রোথ ও ডেভেলপমেন্টকে প্রভাবিত করে দুটোই। অর্থাৎ একটা শিশুর ডেভেলপমেন্টে এনভায়রনমেন্টেরও ভূমিকা রয়েছে, তার সঙ্গে সঙ্গে তার হেরিডিটিরও ভূমিকা রয়েছে, অর্থাৎ দুটোরই ভূমিকা রয়েছে। এই জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ অপশান সি দুটোই হবে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার্থীদেরকে একবার হলেও জানতে হবে যারা প্রিপারেশান নিচ্ছ, এবং কম বেশি প্রথমে বেসিক কোশ্চেনগুলো রেখেছি এবং তারপরে কিছু অ্যানালাইটিক্যাল কোশ্চেন রাখা আছে, সেগুলো এক এক করে আসবো। এরপরে যেটা রয়েছে প্রত্যেক শিশুর বিকাশের গতি, তাহলে শিশুর যে ডেভেলপমেন্ট রেট, এই রেটটা কী রকম? অপশান এতে বলা রয়েছে একই রকম। তাহলে সব শিশুর কি বিকাশের গতি একই রকম হয়? তাহলে এটা কোনোভাবেই হবে না। বলা রয়েছে আলাদা অর্থাৎ ডিফারেন্ট, এরপরে বলছে সেম, আবার রয়েছে নির্দিষ্ট। তাহলে প্রত্যেক শিশুর বিকাশের গতি কিন্তু আলাদা আলাদা হয়। কারো ডেভেলপমেন্ট খুব আগে হয়, কারো ফিজিক্যাল ডেভেলপমেন্ট আগে হচ্ছে, মেন্টাল ডেভেলপমেন্ট একটু দেরিতে হচ্ছে, কারো সোশ্যাল ডেভেলপমেন্ট দেরিতে হয়, কারো ফিজিক্যাল ডেভেলপমেন্ট আগে হয়। তো শিশুর যে বিকাশের গতি, এই বিকাশের গতিটা কিন্তু একই রকম নয়, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে এটা আলাদা আলাদা। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশান বি, প্রত্যেক শিশুর বিকাশের গতি আলাদা। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কোনটি ডেভেলপমেন্ট এর প্রিন্সিপাল নয়? তাহলে এর আগে আমরা একটা প্রশ্ন পড়লাম কোনটা ডেভেলপমেন্টের প্রিন্সিপাল অর্থাৎ বৈশিষ্ট্য। তো এখানে যেটা আমাদের বলতে হবে কোনটি ডেভেলপমেন্টের প্রিন্সিপাল নয়, মানে কোনটা বৈশিষ্ট্য নয়। তো অপশান এতে বলা রয়েছে কন্টিনিউইটি মানে ধারাবাহিকতা, এরপর রয়েছে ইন্টিগ্রেশন, এরপর রয়েছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, তারপর রয়েছে র্যান্ডমনেস। তো ডেভেলপমেন্ট এর প্রিন্সিপাল যেটা নয় সেটা হচ্ছে র্যান্ডমনেস, অর্থাৎ মানে এলোপাথারিভাবে মানে যে কোনো দিকে বিকাশ ঘটে যেতে পারে যখন তখন, এরকম হয় না। প্রত্যেকটা নির্ভর করে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে একটা ধারাবাহিক প্রসেসে হয়, কিন্তু র্যান্ডমলি এগুলো হয় না। এই জন্য ডেভেলপমেন্টের প্রিন্সিপাল এইটা নয়, আর বাকিগুলো প্রিন্সিপাল। এটা একটা ধারাবাহিক বিকাশ, কন্টিনিউয়াস প্রসেস, ইন্টিগ্রেশন রয়েছে, মিল রয়েছে, এবং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, অর্থাৎ একটা বাচ্চা আর একটা বাচ্চা থেকে কোনো না কোনো দিক থেকে বিকাশের কোনো না কোনো ক্ষেত্রে আলাদা হবেই হবে, একই রকম হতে পারে না। সে দুটো যমজ বাচ্চাও যদি হয় তাদের মধ্যেও ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকবে। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু ডেভেলপমেন্টের এক একটা বৈশিষ্ট্য, কিন্তু অপশান ডিটা র্যান্ডমনেস এটা কিন্তু ডেভেলপমেন্টের বৈশিষ্ট্য নয়। এর পরবর্তী যে প্রশ্নটা রেখেছি সিডিপি থেকে, দেখো ডেভেলপমেন্টের কোন দিকটি চিন্তা ও বুদ্ধির সঙ্গে যুক্ত রয়েছে? তাহলে ডেভেলপমেন্টের অনেকগুলো ক্ষেত্র রয়েছে, তার মধ্যে কোনটা চিন্তার সঙ্গে যুক্ত বা বুদ্ধির সঙ্গে সম্পর্কিত রয়েছে? তাহলে এখানে ইংলিশ ভার্সানে একটু দিয়েছি অপশানগুলো। প্রথমটা বলা রয়েছে কগনিটিভ ডেভেলপমেন্ট, এরপর রয়েছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সিতে রয়েছে সোশ্যাল ডেভেলপমেন্ট, আর ডিতে রয়েছে ইমোশনাল ডেভেলপমেন্ট। তাহলে ডেভেলপমেন্টের যে দিকটি চিন্তা এবং বুদ্ধির সঙ্গে সম্পর্কিত সেটি হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, মানে শিশুর বৌদ্ধিক বিকাশ। আর ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে শারীরিক বিকাশ, সোশ্যাল ডেভেলপমেন্ট সামাজিক বিকাশ, আর ইমোশনাল ডেভেলপমেন্ট তার আবেগের বিকাশ। এটা কিছুটা যুক্ত, কিন্তু বেস্ট অপশান আমার হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর যে প্রশ্নটা রয়েছে শিশুর শারীরিক যে বৃদ্ধি, এই গ্রোথটা সবথেকে দ্রুত হয় কোন স্টেজে? অপশান এতে বলা রয়েছে জন্মের পরে, বিতে রয়েছে কৈশোরে, সিতে রয়েছে প্রাপ্তবয়স্কে, আর বিতে রয়েছে বৃদ্ধ বয়সে। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে একটা নির্দিষ্ট বয়স হয়ে যাবার পর আমাদের গ্রোথ কিন্তু থেমে যায়। আর ডেভেলপমেন্ট হচ্ছে এমন একটা প্রসেস যেটা সারা জীবন কিন্তু চলতে থাকে। তো শিশুর যে শারীরিক বৃদ্ধি এটা কি প্রাপ্ত বয়সে হয়? তাহলে এটা হবে না। আর বৃদ্ধ বয়স এটাও হবে না। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে শিশুর শারীরিক বৃদ্ধি সবচেয়ে দ্রুত হয় জন্মের পরেই। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি।
সেফালোকডাল প্রিন্সিপাল অনুযায়ী ডেভেলপমেন্টের সঠিক ব্যাখ্যা কোনটি? তাহলে ডেভেলপমেন্টের অনেক প্রিন্সিপাল রয়েছে। এর আগে আমরা পড়েছিলাম সর্বপ্রথম কোশ্চেনটায় প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল। তো এখানে যে প্রিন্সিপালটাকে রাখা হয়েছে সেটা হচ্ছে সেফালোকডাল প্রিন্সিপাল। তো এই সেফালোকডাল প্রিন্সিপাল অনুযায়ী ডেভেলপমেন্টের সঠিক ব্যাখ্যা কোনটি? তো ডেভেলপমেন্ট মানে বিকাশ কেন্দ্র থেকে বাইরের দিকে ঘটে। অপশান বিতে রয়েছে মাথা থেকে পা পর্যন্ত অগ্রসর হয়, সিতে রয়েছে সহজ থেকে জটিলের দিকে যায়, আর ডিতে রয়েছে সব অঙ্গে একসঙ্গে ঘটে। তো সেফালোকডাল যে প্রিন্সিপাল, এই সেফালোকডাল প্রিন্সিপাল অনুযায়ী ডেভেলপমেন্ট হেড টু ফুট অর্থাৎ মাথা থেকে পায়ের দিকে অগ্রসর হয়। এই জন্য অপশান বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি হচ্ছে এই প্রশ্নের একেবারে রাইট অ্যান্সার। আর কেন্দ্র থেকে বাইরের দিকে যেটা ঘটে সেটা তো প্রথমেই বলে দিয়েছিলাম, সেটাকে বলে প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ, এটা সিটেটে বহুবার এসেছে এই প্রশ্নটা, সেফালোকডাল প্রিন্সিপাল, এমনকি আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটেও এসছে প্রশ্নটা, অতএব খুব গুরুত্বপূর্ণ এইটা। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি, প্রাথমিক শৈশবের অভিজ্ঞতা পরবর্তী জীবনে বড় প্রভাব ফেলে। তাহলে শিশুর শৈশবে যে অভিজ্ঞতাগুলো তারা অর্জন করে এগুলো পরবর্তী জীবনে কিন্তু তাদের ব্যাপক প্রভাব ফেলে। তো এই যে ধারণাটা, এই ধারণাটা প্রধানত কোন তত্ত্বের উপরে জোর দেওয়া হয়েছে? বিহেভিয়ারিজম অর্থাৎ ব্যবহারবাদ, সাইকো অ্যানালাইসিস অর্থাৎ মনোবিশ্লেষণ, সিতে রয়েছে কনস্ট্রাকটিভিজম নির্মিতিবাদ, আর হিউম্যানিজম। তো এই প্রশ্নের অ্যান্সারটা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে যে প্রাথমিক শৈশবের অভিজ্ঞতা পরবর্তী জীবনে বড় প্রভাব ফেলে, এটি কোন ধারণাকে নির্দেশ করে বা কোন তত্ত্বের বিশ্বাস? বিহেভিয়ারিজম, সাইকো অ্যানালাইসিস, কনস্ট্রাকটিভিজম আর হিউম্যানিজম। এটা অডিয়েন্সদের জন্য রেখে দিলাম, তোমরা কতটা জানো বা তোমাদের ধারণাটা কি সেটা তোমরা ব্যক্ত করবে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি, বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া, এই ধারণাটি প্রধানত জোর দিয়েছেন কে? বিকাশ যে ধারাবাহিক প্রক্রিয়া এখানে কে জোর দিয়েছেন? তো এখানে বলা রয়েছে এই প্রশ্নে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে জিন পিয়াজেট। জিন পিয়াজেট হচ্ছে বিকাশ যে একটা ধারাবাহিক প্রক্রিয়া এই ধারণাতে তিনি জোর দিয়েছেন। আর লেভ ভাইগটস্কির কোন বিকাশের সঙ্গে তিনি যুক্ত? যদি কেউ জানো অবশ্যই এটা কমেন্টে জানাতে পারো। ভাইগটস্কি যে ডেভেলপমেন্ট রয়েছে এই কোন ডেভেলপমেন্টের সঙ্গে ভাইগটস্কির নামটা ভীষণভাবে যুক্ত রয়েছে? নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি, ম্যাচুরেশন, ম্যাচুরেশন মানে কি বোঝায়? ম্যাচুরেশন বলতে কি বোঝায়? অপশান এতে রয়েছে পরিবেশের মাধ্যমে শেখা, বিতে রয়েছে জৈবিক পরিপক্কতা, সিতে রয়েছে সামাজিক মিথস্ক্রিয়া, আর ডিতে রয়েছে নৈতিক বিকাশ। তো ম্যাচুরেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া, অর্থাৎ সমাজে কিভাবে চলাফেরা করতে হবে, মানুষদের সঙ্গে মিলেমিশে চলতে হবে। তো সেটাকে আমরা মূলত ম্যাচুরেশন বলা হয় অ্যাকর্ডিং টু সাইকোলজি। নেক্সট প্রশ্ন দিকে এগিয়ে যাব, বিকাশের রেডিনেস ধারণাটি সম্পর্কিত। তাহলে এই যে বিকাশে বিভিন্ন রকমের ধারণা রয়েছে তার মধ্যে এখানে যে রেডিনেস এই ধারণাটি সম্পর্কিত, অপশান এতে বলা রয়েছে পরিপক্কতার সাথে, বিতে রয়েছে বংশগতির সাথে, সিতে রয়েছে পরিবেশের সাথে, আর ডিতে রয়েছে বুদ্ধিমত্তার সঙ্গে। তাহলে বিকাশের রেডিনেস ধারণাটি সম্পর্কিত মূলত এখানে আমাদের মনে রাখতে হবে এটি পরিপক্কতার সঙ্গে সম্পর্কিত। অপশান এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর যে প্রশ্নটাকে রেখেছি দেখো, নিচের কোনটি বিকাশগত পরিবর্তনের উদাহরণ? একদম বেসিক কোশ্চেন, যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে প্রশ্নটা খুবই সহজ। নিচের কোনটি বিকাশগত পরিবর্তনের একটা উদাহরণ? বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট, ওজন বৃদ্ধি, জটিল সমস্যার সমাধান শেখা, উচ্চতা বৃদ্ধি, পেশির বৃদ্ধি। উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি এবং পেশির বৃদ্ধি এই তিনটে অপশানই মনে রাখতে হবে আমাদের, এগুলো ফিজিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু কোনো কমপ্লেক্স প্রবলেমকে সলিউশন করা অর্থাৎ জটিল সমস্যার যে কোনো সমাধান, এই সমাধানটাকে লার্নিং করা, এটি হচ্ছে একটি বিকাশগত পরিবর্তনের উদাহরণ। অপশান বি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি, দেখো, একটি শিশু তার বয়সী অন্য শিশুদের তুলনায় অনেক আগে অর্থপূর্ণ বাক্য বলতে শুরু করে। তাহলে এখানে একটা শিশুর কথা বলা হয়েছে, যে শিশুটা তারই মতো সেম বয়সী অন্য শিশুদের তুলনায় অনেক আগে অর্থপূর্ণ বাক্য বলতে শুরু করে, কিন্তু তার মোটর সমন্বয় মানে আমাদের ফাইন মোটর স্কিলস রয়েছে এবং গ্রস মোটর স্কিল রয়েছে। এর মধ্যে তার যে মোটর সমন্বয় মানে ছোটোখাটো যে কাজগুলো করা হাতের পেশির দ্বারা হোক বা অন্য কোনোভাবে হোক, সেই মোটর সমন্বয় কিছুটা দেরিতে বিকশিত হয়। এটি উন্নয়নের কোন দিককে নির্দেশ করে? উন্নয়ন বলতে এখানে বিকাশের কোন দিকটাকে নির্দেশ করে?
তো আমাদের মনে রাখতে হবে বিকাশ সব ক্ষেত্রে সমান গতিতে ঘটে, এটা অপশান এতে রাখা রয়েছে। তাহলে বিকাশ কিন্তু সকলের ক্ষেত্রে সমান গতিতে ঘটে না, কারো আগেও হতে পারে, কারো পরেও হতে পারে। আর তারপরে রয়েছে ধারাবাহিক হলেও সব ক্ষেত্রে সমান নয়, তাহলে এটি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে বিকাশ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু সকলের ক্ষেত্রে এটা কিন্তু ইকুয়াল নয়, সকলের ক্ষেত্রে এটা কিন্তু সিমিলার হতে পারে না। এটা বিভিন্ন ব্যক্তিভেদে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে। এর পরেরটা বলা রয়েছে শুধুমাত্র পরিপক্কতার উপর নির্ভরশীল করে বিকাশ, তাহলে এইটাও হবে না। এর পরেরটা রয়েছে সম্পূর্ণভাবে এটা বংশগত, তাহলে কোনো শিশুর যে ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ এটা সম্পূর্ণভাবে বংশগত নয়, বংশগত এটা হেরিডিটি প্লাস এনভায়রনমেন্ট দুটোরই ইন্টারাকশান এতে যুক্ত রয়েছে। এই জন্য এই প্রশ্নের রাইট অ্যান্সার যেটা হবে, উন্নয়ন ধারাবাহিক হলেও সব ক্ষেত্রে কিন্তু সমান নয়, এটিকেই নির্দেশ করে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। একজন শিক্ষক ছাত্রদের জ্ঞানীয় পরিপক্কতা অর্থাৎ তার যে নলেজের ক্ষেত্রে কতটা ম্যাচুরিটি, এই ম্যাচুরিটি না হওয়া পর্যন্ত বীজগণিত পড়ানো শুরু করেন না, এটি কোন ধারণাকে প্রতিফলিত করে? তাহলে একজন শিক্ষক তার ছাত্রের যে জ্ঞানীয় পরিপক্কতা রয়েছে এটা যতক্ষণ না হচ্ছে, জ্ঞানীয় পরিপক্কতাটা মানে যতক্ষণ না তার ম্যাচুরেশন আসছে ততক্ষণ পর্যন্ত তিনি বীজগণিত পড়ানো শুরু করেন না, এটি কোন ধারণাকে প্রতিফলিত করে? অপশান এতে বলা রয়েছে কন্ডিশনিং, বিতে রয়েছে রেডিনেস, সিতে রয়েছে রিইনফোর্সমেন্ট, আর ডিতে রয়েছে ট্রান্সফার অফ লার্নিং। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে রেডিনেস। যতক্ষণ না শিশুর মধ্যে তার জ্ঞানীয় পরিপক্কতা আসছে ততক্ষণ কিন্তু শিক্ষক তাকে পড়ানো শুরু করেননি, এটি হচ্ছে রেডিনেস বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত রয়েছে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। একজন ছাত্র শারীরিকভাবে পরিপক্ক হলেও অর্থাৎ তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা তার যে ম্যাচুরেশনটা এটা শারীরিকভাবে পরিপক্ক হলেও আবেগগতভাবে অর্থাৎ তার যে ইমোশনাল ডেভেলপমেন্ট আবেগগতভাবে সে ছোট বাচ্চার মতো আচরণ করে, এটি কি দিককে নির্দেশ করে? তাহলে কোনো ছাত্র তার শারীরিকভাবে পরিপক্ক রয়েছে কিন্তু আবেগগতভাবে সে ছোট বাচ্চার মতো আচরণ করে, এটি কি কোন দিকটাকে নির্দেশ করে? অপশান এতে বলা রয়েছে আবেগগত পশ্চাৎসরণ, বিতে রয়েছে অসম উন্নয়ন, উন্নয়ন মানে বিকাশকে বোঝানো হচ্ছে, সিতে রয়েছে পরিপক্কতার ব্যর্থতা, আর ডিতে রয়েছে জ্ঞানীয় বিলম্ব। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, শারীরিকভাবে এখানে পরিপক্ক দেখিয়েছে কিন্তু আবেগগতভাবে সে ছোট বাচ্চার মতো আচরণ করছে, তার মানে এখানে আমাদের মনে রাখতে হবে তার যে ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্টটা কিন্তু অসম মানে সমান নয়, সকলের ক্ষেত্রে সমান নয়, সেটা পরেও করতে পারে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। একই পরিবারের দুই শিশুর বুদ্ধিমত্তার পার্থক্য দেখা যায়, তাহলে একই পরিবারে দুটো শিশু রয়েছে এবং দুটো শিশুর মধ্যে কেউ একটু ভালো মনে রাখতে পারে বা কারো একটু বুদ্ধি বেশি এবং কারো বুদ্ধি কম, এরকম যদি পার্থক্য দেখা যায় এটি কোন নীতিকে নির্দেশ করে? অপশান এতে বলা রয়েছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, বিতে রয়েছে ইউনিফর্ম গ্রোথ, সিতে রয়েছে জেনেটিক সিমিলারিটি, আর ডিতে রয়েছে ইমোশনাল ডেভেলপমেন্ট। তাহলে এইটা যে নীতিটাকে নির্দেশ করে সেটি হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, অর্থাৎ যত শিশু দেখা যাক না কেন প্রত্যেক শিশুর মধ্যে কিছু না কিছু ডিফারেন্স থাকবে, সেটা তার হতে পারে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট এবং ইমোশনাল ডেভেলপমেন্ট, কোনো না কোনো দিকে তার ডিফারেন্স থাকবে, তাই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হচ্ছে এই নীতিটাকে অনুসরণ করছে উপরের প্রশ্ন অনুযায়ী। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, প্রিনাটাল ডেভেলপমেন্ট এর সবচেয়ে প্রভাবশালী উপাদান কোনটি? তাহলে শিশুর ডেভেলপমেন্টের অনেকগুলো স্টেজ রয়েছে, অনেকগুলো ধাপ রয়েছে, এর মধ্যে এখানে যেটা বলা রয়েছে প্রিনাটাল ডেভেলপমেন্ট, একদম যেটা শুরুতে প্রিনাটাল, এরপরে রয়েছে ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, ল্যাটার চাইল্ডহুড, অ্যাডোলসেন্স। তো প্রিনাটাল ডেভেলপমেন্টের সবচেয়ে প্রভাবশালী উপাদান কোনটি সেটা আমাদের এখানে বলতে হবে। অপশান এতে বলা রয়েছে মায়ের পুষ্টি, বিতে রয়েছে শিক্ষকের প্রভাব, সিতে রয়েছে সহপাঠীর প্রভাব, আর ডিতে রয়েছে গৃহের পরিবেশ। তো প্রিনাটাল ডেভেলপমেন্টের সবচেয়ে প্রভাবশালী উপাদান যেটা সেটা হচ্ছে মায়ের পুষ্টি, কেন মায়ের পুষ্টি অনুযায়ী শিশুর কিন্তু বিকাশটা ঘটবে। প্রিনাটাল ডেভেলপমেন্ট কথার মানে হচ্ছে যখন শিশু মাতৃগর্ভে থাকে তখন তার যে বিকাশটা ঘটে তখন কোনটা বেশি দরকার, সেটা হচ্ছে মায়ের পুষ্টি। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে আসছি। একটি শিশু অত্যন্ত ভালো শারীরিক বৃদ্ধি দেখালেও সামাজিকভাবে সে বিচ্ছিন্ন, অর্থাৎ সমাজে সে সঠিকভাবে মেলামেশা করতে পারে না কিন্তু তার যে ফিজিক্যাল ডেভেলপমেন্টটা খুবই ভালো, এটি কোন ধারণাকে নির্দেশ করে? অপশান এতে বলা রয়েছে ডেভেলপমেন্ট ইজ ইউনিফর্ম, বিতে রয়েছে ডেভেলপমেন্ট ইজ মাল্টি ডাইমেনশনাল,
সিতে রয়েছে ডেভেলপমেন্ট ডিপেন্ডস অনলি অন ম্যাচুরেশন, আর ডিতে রয়েছে ডেভেলপমেন্ট ইজ র্যান্ডম। তো এখানে আমাদের মনে রাখতে হবে এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হওয়া উচিত সেটি হচ্ছে অপশান বি, ডেভেলপমেন্ট ইজ মাল্টি ডাইমেনশনাল, অর্থাৎ বিকাশ বহুমাত্রিক, একমাত্রিক নয়। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কেন শারীরিক বৃদ্ধি হয়েছে কিন্তু সামাজিকভাবে বিচ্ছিন্ন, অর্থাৎ তার যে সোশ্যাল ডেভেলপমেন্ট এটা এখনও খুব একটা হয়ে ওঠেনি, এজন্য অন্য দিকটা ঘটেছে। ওই জন্য এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে ডেভেলপমেন্ট ইজ মাল্টি ডাইমেনশনাল, কথার অর্থ হচ্ছে বিকাশ বহুমাত্রিক। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। একটি শিশু প্রথমে এলোমেলোভাবে আঁকিবুকি করে, তাহলে প্রথমের দিকে কিন্তু সে খুব বেশি কিছু জানে না, শুধুমাত্র এলোমেলোভাবে আঁকিবুকি করে, পরে আকার ও অক্ষর আঁকা শেখে, তাহলে অক্ষর আঁকতে শেখে এবং আকার ইকার এগুলো শেখে। এটি কোন নীতিটাকে নির্দেশ করে? অপশান এতে বলা রয়েছে সাধারণ থেকে নির্দিষ্ট, অর্থাৎ জেনারেল টু স্পেসিফিক, বিতে রয়েছে স্পেসিফিক টু জেনারেল, সিতে রয়েছে পশ্চাৎগতি, আর ডিতে রয়েছে এলোমেলো ভাবনা। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, একটা শিশু প্রথমে কিছু জানে না, ওই জন্য সে এলোমেলোভাবে আঁকিবুকি করছিল, তারপরে সে নির্দিষ্ট একটা অক্ষর আঁকা শেখে, ছবি আঁকতে শেখে। তো এগুলো হচ্ছে বিকাশের সাধারণ থেকে বিশেষের দিকে যাওয়ার বৈশিষ্ট্যকে বোঝায়, অর্থাৎ জেনারেল টু স্পেসিফিক এই নীতিটাকে নির্দেশ করে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। একজন ছাত্র সঙ্গীতে অসাধারণ, তাহলে তার যে সিঙ্গিং, এই সিঙ্গিংয়ের ক্ষেত্রে সে কিন্তু এক্সিলেন্ট একজন ছাত্র, কিন্তু পড়াশোনায় ভীষণ দুর্বল, এটি কোন দিককে নির্দেশ করে? অপশান এতে বলা রয়েছে সমান উন্নয়ন, অর্থাৎ বিকাশ এখানে সবার সমান, সেটা বলা হচ্ছে। বিতে রয়েছে বহুমাত্রিক উন্নয়ন, অর্থাৎ এই যে ডেভেলপমেন্ট এটা মাল্টি ডাইমেনশনাল। সিতে রয়েছে জ্ঞানীয় আধিপত্য, আর ডিতে রয়েছে জেনেটিক নির্ধারণবাদ। তো এই প্রশ্নের রাইট অ্যান্সার কম বেশি বুঝতেই পারছো তোমরা। তাহলে ছাত্রটা সঙ্গীতে ভালো কিন্তু পড়াশোনার ক্ষেত্রে দুর্বল, অর্থাৎ তার পড়াশোনার ক্ষেত্রে যে প্রত্যেকেই একই রকমভাবে সমান ট্যালেন্ট শো করবে বা সমানভাবে প্রদর্শন দেখাবে ভালো, সেটা কিন্তু পসিবিলিটি নয় অ্যাকর্ডিং টু সাইকোলজি। তো এই জন্য একজন ছাত্র সঙ্গীতে অসাধারণ হলেও পড়াশোনায় দুর্বল, তাহলে এখানে তার একটা খারাপ দিক হচ্ছে সে পড়াশোনায় দুর্বল কিন্তু সঙ্গীতে অসাধারণ। আর এই সঙ্গীতের মধ্যে যে একটা বিকাশ রয়েছে বা সঙ্গীত যারা গায় তাদের মধ্যে কিন্তু একটা বিশেষ একটা বৌদ্ধিক বিকাশ রয়েছে, সেটাকে আমাদের হাওয়ার্ড গার্ডেনার মিউজিক্যাল ইন্টেলিজেন্স বলা হয়। সেই হাওয়ার্ড গার্ডেনার যে মিউজিক্যাল ইন্টেলিজেন্স, সেইখান থেকে এটা নেওয়া বহুমাত্রিক উন্নয়ন। তাহলে উন্নয়ন কিন্তু বা বিকাশ একই রকম হয় না, এটা বহুমাত্রিক হয়, বিকাশ বহুমাত্রিক, এইটাকেই নির্দেশ করে। অর্থাৎ তার পড়াশোনার দিকে ডেভেলপমেন্টটা হয়নি কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে মিউজিক্যাল ইন্টেলিজেন্সটা তার বেশি, এই জন্য এটা সম্ভব হয়েছে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটি প্রশ্ন বলা রয়েছে যে একজন শিক্ষক লক্ষ্য করলেন যে একজন ছাত্র আগে পড়তে খুব দুর্বল ছিল, কিন্তু একটি সমৃদ্ধ শিক্ষণ পরিবেশ পাওয়ার পরে কয়েক মাসের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি করেছে, এটি কোন ধারণা দ্বারা ব্যাখ্যা করা যায়? অপশান এতে বলা রয়েছে পরিপক্কতা, বিতে রয়েছে সংবেদনশীল সময়কাল, অপশান সিতে রয়েছে স্থবিরতা প্রভাব, আর ডিতে রয়েছে প্রতিক্রিয়ামূলক ক্রিয়া। তাহলে এই প্রশ্নের যে অ্যান্সারটা এটা তোমাদের জন্য রেখে দিলাম, যদি কেউ জানো অবশ্যই জানাবে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। প্রশ্নটা আগে ভালো করে পড়বে, পড়ে বুঝবে এবং দেখবে অ্যান্সারটা খুব সহজ, অবশ্যই জানাবে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। অ্যানালাইটিক্যাল কোশ্চেন এগুলো। একজন শিক্ষক দেখলেন একই বয়সের দুই ছাত্রের বুদ্ধিভিত্তিক ক্ষমতায় বড় পার্থক্য আছে, এটি কোন নীতির উদাহরণ? একটু আগে এই ধরনের একটা প্রশ্ন আমরা করেছি, তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে ব্যক্তিগত পার্থক্য। আর একটাতে বলে রয়েছে বংশগতি এবং পরিবেশের পারস্পরিক ক্রিয়া। তো এখানে আমাদের অপশান যেটা হবে রাইট অ্যান্সার সেটি হচ্ছে ব্যক্তিগত পার্থক্য তো অবশ্যই রয়েছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, তার মধ্যে বংশগতি এবং পরিবেশের পারস্পরিক ক্রিয়া, এটি যে সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান ডি। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। গ্রোথ ও ডেভেলপমেন্ট এর প্রধান পার্থক্যটা আমাদের বলতে হবে। গ্রোথ গুণগত এবং ডেভেলপমেন্ট পরিমাণগত, এটা অপশান এতে রয়েছে। এরপর বিতে রয়েছে গ্রোথ পরিমাণগত আর ডেভেলপমেন্ট গুণগত, সিতে রয়েছে দুটোই সম্পূর্ণ জৈবিক, আর ডিতে রয়েছে দুটোই শুধুমাত্র শৈশবে ঘটে। তাহলে গ্রোথ এবং ডেভেলপমেন্ট এর মধ্যে প্রধান পার্থক্য যেটা, সেটা আমরা ভালো করে জানি যে গ্রোথ হচ্ছে কিন্তু পরিমাণগত, অর্থাৎ কারো গ্রোথ কতটা হলো সেটা কিন্তু মাপা যায়, বোঝা যায়। আর ডেভেলপমেন্ট তার যে গুণাবলীগুলো সেই গুণাবলীর মাধ্যমে প্রকাশিত হয়।
তো গ্রোথ পরিমাণগত আর ডেভেলপমেন্ট হচ্ছে গুণগত। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর গ্রোথ একটি নির্দিষ্ট বয়সে এসে থেমে যায়, কিন্তু ডেভেলপমেন্ট এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতেই থাকে মৃত্যুর আগে পর্যন্ত। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। একজন শিক্ষক লক্ষ্য করলেন যে একটি শিশু প্রথমে শরীরের উপরের অংশ নিয়ন্ত্রণ করতে শিখছে। তাহলে প্রথমের দিকে শিশুটি শিখছে শরীরের উপরের দিকের অংশ নিয়ন্ত্রণ করতে, কি করে শরীরের উপরের দিকের অংশকে কন্ট্রোল করতে হয় সেটা শিখছে, এবং পরে নিচের অংশ। তো এই যে উন্নয়ন, মানে তার উন্নয়ন বলতে এখানে এই যে বিকাশটা, এটা কোন নীতিকে নির্দেশ করে? অপশান এতে বলা রয়েছে প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল, বিতে রয়েছে সেফালোকডাল প্রিন্সিপাল, সিতে রয়েছে রেডিনেস প্রিন্সিপাল। তাহলে আমরা এর আগেও পড়েছি এবং বলা হয়েছিল যে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যে একটা শিশু প্রথমে শরীরের উপরের দিকের অংশ মানে তার মাথাটাকে কন্ট্রোল করতে শিখছে, তারপরে তার ধীরে ধীরে নিচের দিকে যখন বিকাশ ঘটছে সেটা পা পর্যন্ত ঘটছে, এটাকে বলা হয় সেফালোকডাল প্রিন্সিপাল, যেটা হেড টু টো পর্যন্ত ঘটে। এই প্রশ্নের রাইট অ্যান্সার হবে সেফালোকডাল প্রিন্সিপাল। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, একটি শিশু জন্মগতভাবে সঙ্গীতে দক্ষতা দেখালেও যথাযথ প্রশিক্ষণ না পেলে তার সেই দক্ষতা বিকশিত হয় না। তাহলে সঙ্গীতে তার দক্ষতা রয়েছে, অর্থাৎ মিউজিক্যাল ইন্টেলিজেন্সে তার স্কিল রয়েছে, কিন্তু যথাযথ প্রশিক্ষণ না পেলে তার সেই দক্ষতাটা বিকশিত হয় না। অর্থাৎ একটা শিশু খুব ভালো গান গাইতে পারে, কিন্তু তাকে যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয় না, বা সেই প্রশিক্ষণ দেওয়ার মতো পরিবেশ তার নেই, এই জন্য তার সেই দক্ষতাটা বিকশিত হয় না। এটি কোন ধারণাকে নির্দেশ করে? হেরিডিটি অ্যালোন ডিটারমাইন্স ডেভেলপমেন্ট। এরপরে রয়েছে বিতে এনভায়রনমেন্ট অ্যালোন ডিটারমাইন্স ডেভেলপমেন্ট। সিতে রয়েছে ইন্টারাকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। তো এই প্রশ্নের যেটা অ্যান্সার হবে, তাহলে হেরিডিটিগতভাবে সে কিন্তু সঙ্গীতে দক্ষ, কিন্তু উপযুক্ত এনভায়রনমেন্ট না পাওয়ার জন্য তার সেই দক্ষতাটা বিকশিত হচ্ছে না। তো এটা যে ধারণাটাকে নির্দেশ করে সেটা হচ্ছে ইন্টারাকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি এবং পরিবেশ দুটোরই প্রভাব রয়েছে একটা শিশুর বিকাশে, এটি নির্দেশ করে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। একটি শিশু প্রথমে অস্পষ্ট শব্দ করে এবং পরে স্পষ্ট শব্দ এবং তারপরে বাক্য বলতে শেখে, এটি কোন নীতির উদাহরণ? ডেভেলপমেন্ট ইজ ডিসকন্টিনিউয়াস। তাহলে আমরা প্রত্যেকেই জানি ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস প্রসেস। এরপরে বলা রয়েছে ডেভেলপমেন্ট ফলোস এ প্যাটার্ন। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তাহলে ডেভেলপমেন্টটা যেটা রয়েছে এটা একটা নির্দিষ্ট প্যাটার্নকে ফলো করে। এরপরে যে প্রশ্নটা রয়েছে, একটি শিশু তার সহপাঠীদের তুলনায় অনেক আগে পড়তে শিখে গেছে। তাহলে সহপাঠীদের তুলনায় অনেক আগে সে পড়তে শিখেছে, কিন্তু এখানে দেখো কিন্তু বলে দেওয়া রয়েছে, কিন্তু গণিতের ধারণা বুঝতে অনেক দেরি করছে। মানে গণিতের সম্পর্কে তার যে ধারণাটা এটা বুঝতে সে দেরি করছে, কিন্তু পড়াটা সে আগে শিখে গেছে। এটি কোন নীতিকে নির্দেশ করে? অপশান এতে বলা রয়েছে সেফালোকডাল প্রিন্সিপাল, অনেকবার এটা পড়েছো। এরপর রয়েছে প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল, এটাও পড়েছো। এরপর রয়েছে আনইভেন রেট অফ ডেভেলপমেন্ট, আর একটা রয়েছে ক্রিটিক্যাল পিরিয়ড। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, তাহলে আমরা প্রত্যেকেই জানি যে ডেভেলপমেন্ট কিন্তু বা বিকাশের গতি কিন্তু সকলের সমান নয়। এই শিশুটির ক্ষেত্রে এখানে তার যে পড়াশোনার যে ব্যাপারটা সেটা কিন্তু সে আগে শিখে গেছে, কিন্তু তার যে ম্যাথামেটিক্যাল ডেভেলপমেন্টটা এটা কিন্তু এখনও হয়নি। তো এই জন্য সকলের ডেভেলপমেন্ট রেট কিন্তু সেম নয়, এটা হচ্ছে আনইভেন। এটাই হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অসম বিকাশের গতি এই ধারণাটাকে নির্দেশ করে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটার দিকে এগিয়ে যাচ্ছি। একজন শিক্ষক এমন একটি পাঠ্যক্রম তৈরি করেন যা শিশুদের শারীরিক, সামাজিক, আবেগীয় এবং জ্ঞানীয় বিকাশকে একসাথে উন্নত করে। মানে একজন টিচার তার যে ক্যারিকুলামটাকে এমনভাবে তৈরি করেছেন যেখানে শিশুর শুধুমাত্র বৌদ্ধিক বিকাশ ঘটবে না, বৌদ্ধিক বিকাশ ঘটার পাশাপাশি তার সোশ্যাল ডেভেলপমেন্ট, তার ইমোশনাল ডেভেলপমেন্ট, তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট সবগুলো একসাথে উন্নত হবে। মানে এমন পাঠ্যক্রম থাকবে যার মধ্য দিয়ে সমস্ত দিকের উন্নয়নটা ঘটবে। তো এটি কোন নীতির প্রয়োগ করেছেন? মানে এখানে তিনি ক্যারিকুলাম বানাতে গিয়ে কোন নীতির প্রয়োগ করেছেন সেটা আমাদের বুঝতে হবে। অপশান এতে বলা রয়েছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স প্রিন্সিপাল, বিতে রয়েছে হোলিস্টিক ডেভেলপমেন্ট প্রিন্সিপাল, সিতে রয়েছে রেডিনেস প্রিন্সিপাল, আর ডিতে রয়েছে রিইনফোর্সমেন্ট প্রিন্সিপাল। তাহলে শিক্ষক মহাশয় যখন তার ক্যারিকুলামটা তৈরি করলেন
তিনি শুধুমাত্র বৌদ্ধিক বিকাশের উপরে জোর দেননি, সমস্ত দিকের যাতে বিকাশ ঘটে সেইটার উপরে তিনি জোর দিয়েছিলেন। তো এইটাকে আমাদের অ্যাকর্ডিং টু চাইল্ড সাইকোলজি তো এটাকে বলা হয় হোলিস্টিক ডেভেলপমেন্ট প্রিন্সিপাল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, হোলিস্টিক ডেভেলপমেন্ট প্রিন্সিপাল, অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশের উপরেই তিনি জোর দিয়েছেন। শুধুমাত্র শিশুকে বৌদ্ধিক বিকাশ ঘটালে হবে না, যাতে তার শারীরিক বিকাশটাও ঘটে, সামাজিক বিকাশটাও ঘটে এবং তার ইমোশনাল ডেভেলপমেন্টটাও ঘটে, সেটার উপরে জোর দিয়ে করা হয়েছে পাঠ্যক্রম তৈরি। আর এটাকে বলা হয় হোলিস্টিক ডেভেলপমেন্ট প্রিন্সিপাল, যেটা বর্তমানে সমস্ত শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছে। এটাই হচ্ছে শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। যদি কোনো শিশুর বিকাশের জন্য প্রয়োজনীয় পরিবেশ না থাকে, তবে তার সম্ভাব্য ক্ষমতা সম্পূর্ণভাবে প্রকাশিত হয় না। শিশুর মধ্যে প্রতিভা রয়েছে, কিন্তু তার উপযুক্ত পরিবেশ না পাওয়ার ফলে সেই ক্ষমতাটা কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ পায় না। এটি কোন ধারণার সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত? জেনেটিক ডিটারমিনিজম, এরপর রয়েছে ইন্টারাকশন অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, সিতে রয়েছে কন্ডিশনিং থিওরি, আর ডিতে রয়েছে বিহেভিয়ারিজম। এই ধরনের প্রশ্ন আগেও করা হয়েছে, কিন্তু একই প্রশ্ন কত রকমভাবে দিতে পারে, কত রকমভাবে ঘোরাতে পারে, সেটাই এখানে বিস্তারিতভাবে আলোচনা রয়েছে। দেখলেই বুঝতে পারবে যে শিশুর বিকাশের জন্য প্রয়োজনীয় পরিবেশ নেই, কিন্তু তার ক্ষমতা রয়েছে। তাহলে এটা হচ্ছে তার হেরিডিটিগতভাবে সে পেয়েছে, কিন্তু তার এনভায়রনমেন্টটা পাচ্ছে না। তো এটাকে বলা হয় ইন্টারাকশন অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে আমরা এগোবো।